একটা গ্রামের মানুষ আজও বলে, শালবনের ধারের ভাঙা মাটির বাড়িটায় যে মেয়েটা ছোট বউ হয়ে এসেছিল সে নাকি নিজের দুঃখের শব্দও কাউকে শুনতে দিত না। কুয়োর ঠান্ডা জল, ধোঁয়া ভরা রান্নাঘর আর আতপেটা মানুষের সংসারে তার পায়ের নুপুরের শব্দও ছিল চাপা। সবাই দেখেছিল তার নীরব হাসি, কিন্তু কেউ কি বুঝেছিল সেই হাসির আড়ালে কতখানি অভিমান জমছিল? আর সেই অভিমানী কি একদিন পুরো বাড়িটার ভাগ্য বদলে দেবে? মায়া এই বাড়িতে এলো ছোট বউ হয়ে, স্বপ্ন নিয়ে নয়, দায়িত্ব নিয়ে। ঘরে ঢুকেছ যখন সংসারের হালও ধরতে হবে। আমাদের বাড়িতে আরামের বউ হয়ে থাকা যায় না। কমলার ঘরে এসে সুখে কে আছে বলো? নতুন বউদের আবার হাঁটতেও সময় লাগে, বুঝলে? কাজের চেয়ে সাজ বেশি। শান্ত বউয়ের নীরবতা দুর্বলতা নয়, আর অবিশ্বাস, তিনটে অনুভূতি একসঙ্গে জমে তার চোখে জল হয়ে উঠল। অনেক মেয়ের লড়াই শব্দ করে না, কিন্তু শিখতে তো পারি। ছোট বউ তো দেখি সত্যিই পারে। মায়া এই বাড়িতে এলো ছোট বউ হয়ে, স্বপ্ন নিয়ে নয়, দায়িত্ব নিয়ে। ভাঙা দেওয়াল, কম খাবার আর অনেক মুখের এই সংসারকে সে প্রথম দিনেই বুঝে গেল এখানে ভালোবাসা চাইতে হলে আগে নিজের পরিশ্রম দিয়ে জায়গা করে নিতে হবে। এই যে, দরজায় দাঁড়িয়ে থাকলে হবে না। ঘরে ঢুকেছ যখন সংসারের হালও ধরতে হবে। আমাদের বাড়িতে আরামের বউ হয়ে থাকা যায় না। আমি চেষ্টা করব মা, যা কাজ বলবেন শিখে নেব। মা, আজই এত কথা বলছো কেন? ও তো সবে এলো, একটু বসুক। বসার সময় গরিবের ঘরে কমরে রতন, হাঁড়িতে ভাত নিজে নিজে চড়ে না। মায়া মাথা নিচু করল, কিন্তু অপমান গিলে নেওয়ার অভ্যাস তার নতুন নয়। বাবার ঘরেও অভাব ছিল, তবে সেখানে ছিল মমতা। এখানে অভাবের সঙ্গে আছে কড়া নজর, হিসেবি শব্দ আর প্রতিটি দানার মূল্য। ছোট বউ, তোমার হাতের কাজ কেমন দেখি তো? শুধু লাজে লাল হলেই কিন্তু সংসার চলে না। দেখে নিন দিদি, ভুল হলে শিখিয়ে দেবেন। সকালে আগে পুকুর থেকে জল তুলবে, তারপর ভাত, নুন মরিচ বাটা, গরুগুলোকে খড় দেওয়া, উঠোন ঝাড়া, সব শেষ হলে তবে নিজের কথা ভাববে। আচ্ছা মা, সব করে নেব। ক্লান্ত লাগলে আমাকে বলো, আমি মাঠ থেকে ফিরে কিছুটা সাহায্য করব। তুই মাঠে কাজ সামলাস, মেয়ে মানুষ সংসারে কাজ করবে, এটাই নিয়ম। নিয়ম, এই শব্দটাই যেন এই বাড়ির সবচেয়ে ভারী জিনিস। মায়া বুঝল এখানে তাকে মানুষ হিসেবে নয়, আগে কাজের হাত হিসেবে দেখা হবে। তবু তার চোখে অদ্ভুত শান্তি। হয়তো সে ভাঙা ঘরকে ঘর বানাতে চায়। ঘর ছোট হলে কি হবে, মন যদি ছোট না হয়? আমি মানিয়ে নেব। ওই যে রতনের নতুন বউ না, মুখটা মিষ্টি কিন্তু কপালে কষ্ট লেখা। কমলার ঘরে এসে সুখে কে আছে বলো? দেখি মেয়ে কতদিন হাসতে পারে। দিদিরা, একটু সরে দাঁড়াবেন? কলসিটা ভরে নি, ঘরে কাজ বাকি। গ্রামের চোখ এড়ানো যায় না। নতুন বউয়ের শাড়ি, হাঁটা, কথা সব বিচার হয়, কিন্তু মায়া বিচার নয়, দায়িত্ব গুনছিল। এক কলসি জল মানে রান্না, আরেক কলসি মানে সবার পানীয়, আর নিজের ক্লান্তির জন্য কিছুই নয়। এই ছোট বউ, এত দেরি কেন? চুলায় আগুন নেই, ডাল ধোয়া হয়নি। এখনই করছি মা। নতুন বউদের আবার হাঁটতেও সময় লাগে, বুঝলে? কাজের চেয়ে সাজ বেশি। আমি সাজিনি দিদি, শুধু জলটাই ভারী ছিল। শিলা দিদি, ওকে একটু শ্বাস নিতে দাও। তোমার বউ তুমি সামলাও, পরে যেন আমার ভাগে কাজ পড়ে না। দুপুরের পাতলা ভাত আর আলু ভর্তা মায়া নিজে শেষে খেল। তার আগে শাশুড়ি, স্বামী, বড়জা
সবাইয়ের থালা ভরল। গরম ভাতের ধোঁয়া উঠছিল, কিন্তু তার নিজের ভাগে ছিল হাঁড়ির তলা ঘেঁষা কমটুকু। আর একটু ভাত নাও, মাঠে কাজ করো, না খেলে শরীর থাকবে কি করে? তুমি খেয়েছো তো? তোমার থালায় তো কিছুই দেখলাম না। আমি পরে নেব, আগে তোমরা খাও। বউয়ের কাজ আগে সবাইকে খাওয়ানো, এটাই শিখতে হয়। জি মা। মায়া, তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? মার স্বভাব একটু কড়া। কষ্ট হলে কি হবে? সংসার তো কষ্ট দিয়েই গড়া। তুমি শুধু রাগ করো না কারো ওপর। তুমি সব এত সহজ করে বলো কিভাবে? সহজ বলছি, তাই সহজ লাগে। ভেতরটা কেমন তা তো আর সবাইকে দেখানো যায় না। এই প্রথম রতন বুঝল তার শান্ত বউয়ের নীরবতা দুর্বলতা নয়, সেটা যেন নদীর মতো, উপরে শান্ত, ভেতরে গভীর স্রোত। কিন্তু এই বাড়ির কেউ এখনো সেই গভীরতা মাপেনি। রাত গভীর হল, সবাই খেয়ে নিলে মায়া শেষবারের মতো হাঁড়ি চেছে নিজের জন্য সামান্য তুলে নিল। ক্লান্ত হাতে কাঁসার থালা ধুতে ধুতে সে বুঝল এই সংসারে তার প্রয়োজন আছে, কিন্তু তার অনুভূতির দাম এখনো কেউ দেয়নি। কে চালের হাঁড়িতে হাত দিয়েছে? আমি তো এভাবে রেখে যাইনি। এই সন্ধ্যায় তো রান্নাঘরে ছোট বউই ছিল সবচেয়ে বেশি। আমি কিছু করিনি মা, আমি শুধু বাসন ধুচ্ছিলাম। তাহলে চাল মেঝেতে এলো কি করে? আমাদের ঘরে এক দানা চালও নষ্ট হওয়ার কথা না। মায়া, সত্যি বলো, কিছু হয়েছে? মায়া মুখ তুলে তাকালো। ক্লান্তি, অপমান আর অবিশ্বাস, তিনটে অনুভূতি একসঙ্গে জমে তার চোখে জল হয়ে উঠল। কিন্তু সে কথা বলার আগেই রান্নাঘরের অন্ধকার কোণ থেকে হঠাৎ একটা শব্দ ভেসে এলো। অন্ধকার কোণ ভেদ করে ইঁদুরটা ছুটে যেতেই রান্নাঘরের জমাট উত্তেজনা যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। মেঝেতে ছড়িয়ে থাকা চালের দানা, মায়ার অপমানিত মুখ আর বাকিদের নীরবতা, সব মিলিয়ে বাতাসে এক অদ্ভুত অপরাধ বোধ জমে উঠল। ইঁদুর? তাহলে ইঁদুরই হাঁড়িটা ফেলেছে? আমি ভেবেছিলাম ছোট বউই হয়তো। আমি বলেছিলাম মা, আমি কিছু করিনি, তবু কেউ বিশ্বাস করল না। মায়া, আমি তোকে প্রশ্ন করলাম, পাশে দাঁড়ালাম না। আমারই লজ্জা হওয়া উচিত। চুপ করো সবাই। আগে চালগুলো কুড়িয়ে তোলা হোক, এক দানা চালও যেন নষ্ট না হয়। থাক, আমি তুলে নিচ্ছি, আমার অভ্যাস হয়ে গেছে। না, আজ একা না। এতদিন যা হয়েছে হয়েছে, আজ থেকে আমি দেখব। বাহ, আজ তো ছোট বউয়ের কদর বেশ। শিলা, বেশি কথা না বলে কাঁসার বাটিটা এনে দে। চাল কুড়িয়ে হাঁড়ি সোজা করে রান্নাঘরের কাজ গুছিয়ে যখন সবাই সরে গেল, তখনও মায়ার বুকের ভেতরের ব্যথাটা পুরো নামেনি। কিন্তু সেইরি রাতেই প্রথমবার রতনের চোখে সে শুধু সংসারের ছোট বউ নয়, একজন মানুষ হয়ে উঠল। একটু পরে মায়া ধীরে ধীরে উঠোনে এলো। তার হাতে ছিল কাপড়ে মোড়া ছোট্ট একটা পুঁটলি। মুখে ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত শান্ত এক স্থিরতা। এখানে একা বসে আছো কেন? তোর চোখের দিকে তাকাতে লজ্জা করছে। আমি স্বামী হয়েও তোকে রক্ষা করতে পারলাম না। সব সময় ঝগড়া করে পাশে দাঁড়ানোই রক্ষা না, কখনো বুঝে নেওয়াও বড় কথা। তুমি আজ বুঝেছ, সেটাই অনেক। তুই এত কষ্ট পাস, তবু তোর গলায় রাগ নেই কেন? রাগ আছে, খুব আছে, কিন্তু রাগে ভাত রাধে না, সংসারও বাঁচে না। তাই আমি অন্য রাস্তা ভাবছি। অন্য রাস্তা? বিয়ের আগে পাশের গ্রামে আমি সেলাই শিখেছিলাম। আজ দুপুরে পিসিমার ওদিকের এক মহিলার সঙ্গে কথা হয়েছে। উনি কাজ দেবেন বলেছে, পাড়ার মেয়েদের ব্লাউজ, পেটিকোট, বাচ্চাদের জামা। তুই তুই এসব একা একা ভেবে রেখেছিস? একা না ভেবে উপায় ছিল? এই বাড়িতে কষ্ট শুধু আমার না, অভাবও সবার।
কেউ যদি হাত বাড়ায় সংসারটা একটু বাঁচে। আমি তো ভাবতাম তুই শুধু চুপচাপ সব সহ্য করিস, আজ বুঝলাম তুই লড়ছিস। সহ্য করা আর লড়া দুটো আলাদা না রতন। অনেক মেয়ের লড়াই শব্দ করে না, শুধু রাত জেগে চোখের জল মুছে হাত চালিয়ে যায়। রতন কাপড়ের ওপর আঙুল বুলিয়ে দেখল ছোট ছোট সেলাই। প্রতিটি ফোড়ে যেন ছিল মায়ার নীরব প্রতিজ্ঞা। অপমানের ভেতর থেকেও সে ভেঙে পড়বে না, বরং সংসারের ছেঁড়া প্রান্তগুলো জোড়া লাগাবে। কত টাকা দেবে ওরা? একটা ব্লাউজে বেশি না, কিন্তু 4-5টা হলে চাল ডাল উঠবে। একটু একটু করে জমানোও যাবে। আমি তোকে সাহায্য করব, কাপড় পৌঁছে দেব, কাজ এনে দেব। আর কেউ তোকে অপমান করলে চুপ করে থাকবো না। শুধু রাগ দেখালেই হবে না, আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, তবেই কথা বলার জোর আসে। ঠিক বলেছিস। সেই রাতেই মায়া ঘুমোয়নি। সবাই শুয়ে পড়ার পর ছোট্ট কুপির আলোয় সে প্রথম কাজটা হাতে নিল। বাইরে রাত গভীর হল, ভেতরে তার আঙুলে সুতো চলল, টুপটাপ সময়ের শব্দের মতো। আর একটু, এই কাঁধের সেলাইটা শেষ হলেই একটা কাজ কমবে। এখনো ঘুমাসনি? চোখ দুটো লাল হয়ে গেছে। ঘুমালে ভোর হবে, কিন্তু কাজটা শেষ হবে না, কাল দিতে হবে। দে, কাপড়টা আমি ধরে দিই, সোজা কাটতে তোর সুবিধা হবে। তুমি এসব পারবে? না, পারি না, কিন্তু শিখতে তো পারি। তুই একা কেন শিখবি? পরের কয়েকদিনে উঠোনের বাতাস বদলাতে শুরু করল। মায়া দিনে সংসারের কাজ সামলায়, রাতে সেলাই করে। রতন বাজারে গিয়ে কাপড় আনে, কাজ দিয়ে আসে, কখনো সুতোও কিনে আনে। ছোট বউ, বেশ তো। এখন দেখি তুমি রোজ রাতে কারখানা খুলেছ। দেখি কত দূর যায়। যতক্ষণ ঘরের কাজ ফাঁকি না পড়ে ততক্ষণ আমার আপত্তি নেই, তবে শরীর ভেঙে ফেলিস না। আমি সামলে নেব মা। কথাটা খুব ছোট ছিল, কিন্তু মায়া বুঝল এটাই হয়তো এই বাড়িতে তার জন্য প্রথম অর্ধেক স্বীকৃতি। অপমানের ধার পুরো ভোঁতা হয়নি, তবু কোথাও যেন বরফে প্রথম চিড় ধরেছে। মায়া, শুনছিস? ওরা তোর সেলাই দেখে খুশি হয়েছে, আরও কাজ দেবে বলেছে, একসঙ্গে 6টা। 6টা? সত্যি বলছো? হ্যাঁ, আর বলেছে হাত খুব পরিষ্কার। যদি এভাবে করিস, পুজোর আগেই অনেক অর্ডার পাবি। তাহলে তাহলে সত্যিই কিছু বদলাতে পারে। কাজ যদি ভালো হয়ে থাকে তবে মন দিয়ে কর, ঘরের মানও থাকবে, আয়ও হবে। ছোট বউ তো দেখি সত্যিই পারে। উঠোনের সকালের আলো এসে পড়ল মায়ার মুখে। বহুদিন পর তার চোখে শুধু কষ্ট ছিল না, ছিল আশার ক্ষীণ কিন্তু স্পষ্ট এক দীপ্তি। তবু সেই আলোর সঙ্গে সঙ্গে দায়িত্বও যেন আরও বড় হয়ে সামনে এসে দাঁড়ালো। এই সুযোগ আমি হারাবো না। আমি আছি, মায়া। কিন্তু ঠিক তখনই মায়া গাটরিটা খুলে প্রথম কাপড়টা হাতে নিতেই তার মুখের রং বদলে গেল। কাপড়ের ভাঁজের ভেতর আঙুলে ঠেকল কিছু শক্ত, একটা মুড়িয়ে রাখা কাগজ। আর সেই কাগজটা এই বাড়ির কারো হাতের লেখা বলেই মনে হলো।